এই ছেলেটা ডিপ্রেশনে নিজের বেঁচে থাকার ইচ্ছাটাই একদম ছেড়ে দিয়েছিল। নিজেকে শেষ করার আগ মুহূর্তে সে তার নিজের নম্বরেই তার জীবনের শেষ একটা চিঠি লিখে সেন্ড করে দেয়। কিন্তু সেটা ভুলে তার নিজের নম্বরে না গিয়ে চলে যায় অপরিচিত একটা মেয়ের মোবাইলে। আর কাকতালীয়ভাবে সেই মেয়েটাও একই কাজ করতে চাচ্ছিল। মানে দুজনে এক পথেরই প্রতীক। শুধু ছেলেটার একটা রং নাম্বার ডায়ালের কারণে দুজনে কিছুক্ষণের জন্য হলেও তাদের সিদ্ধান্ত থেকে অন্যমনস্ক হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় তাদের কথাবার্তা, যার কারণে দুজনেই এই কঠিন সিদ্ধান্ত বাদ দিয়ে একে অপরের সাথে বন্ধুত্ব করে নেয়। কিন্তু এইভাবে কথা বলতে বলতে একসময় কখন যে তাদের মধ্যে এক অজানা ভালোবাসার জন্ম হয় সেটা দুজনের কেউই বুঝতে পারেনি। তবে এখানেই শেষ নয়, মূল গল্পটা আরও জটিল। এভাবে অনেকদিন কথা বলার পর দুজনে সিদ্ধান্ত নেয় তারা এবার একে অপরের সাথে দেখা করবে, ডেট করবে। কিন্তু সবকিছু অদ্ভুত লাগতে শুরু করে তখন থেকে যখন তারা জানতে পারে দুজনের যোগাযোগের মাঝখানে সময়ের এক বিশাল ব্যবধান আছে। আর এখানেই চলে আসে একটা কাল্পনিক টপিক, যার নাম হলো টাইম ট্রাভেল। সেদিন মেসেজের পর ছেলেটার সাথে তার যে কথা হয়েছিল কলের মাধ্যমে, ছেলেটা 2019 সাল থেকে কথা বলছিল আর মেয়েটা 2014 সালে অবস্থিত। কিন্তু কেন তাদের ভাগ্যে এমন কিছু লেখা ছিল সেটা সিনেমা দেখতে দেখতে একদম শেষে গিয়ে আপনি জানতে পারবেন। সিনেমাটা 2021 সালে তামিল ভাষায় মুক্তি পেয়েছিল, যার নাম অদ্ভুততম। এটা তখন 2019। গল্পের শুরুতেই আমরা পাশাপাশি দুইটা চরিত্রকে দেখতে পাই। এরা দুজনেই আজকে আমাদের গল্পের প্রধান দুই মুখ। এই ছেলেটার নাম সুরিয়া আর মেয়েটার নাম ফ্যানিলা। দুজনেই দুটি আলাদা জায়গা থেকে এসে পৌঁছেছে নিজেদের শেষ করে দেওয়ার জন্য। ঠিক আগে সুরিয়া তার বাবার কাছে ক্ষমা চায় আর বলে, সরি বাবা, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আর অন্যদিকে ফ্যানিলার মুখে শুনতে পাই তার আজকের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে একমাত্র কারণ তার বাবা। সে তার বাবাকে ঘৃণা করে। এখন তারা কেন এখানে এসেছে আর কেন এভাবে মরতে চাই সেটা জানতে হলে আমাদের একটা দিন পেছনে চলে যেতে হবে। সুরিয়া একটা টিভি চ্যানেলে কাজ করে। আজকের ঘুমটা ভাঙে তার এক খারাপ স্বপ্ন দেখে। তার সামনেই একটা ট্রাক ট্রাফিকে থেমে থাকা প্রাইভেট কারকে বিধ্বস্ত করে দেয়। এই স্বপ্নটার কথা মনে রাখবেন, সামনে প্রয়োজন হবে। সুরিয়ার বাবা আজ থেকে 5 বছর আগে 2014 সালেই মারা গেছেন। আর তার মা জন্মের পরে গত 5টা বছর ধরে তার একাই থাকতে হচ্ছে এতিমের মতো। তো ঘুম থেকে উঠতেই তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে যায়। যেমন হঠাৎ করে রেডিও অন হয়ে যাওয়া, কথা বলতে নিলে অদ্ভুত কিছু শব্দ হওয়া, আকাশটাও আজ বিভিন্ন কালারের রঙিন হয়ে আছে। আর এর থেকেও অদ্ভুত ঘটনা যেটা তার সাথে প্রতিদিন সকালে হয়ে যাচ্ছে, সেটা হলো একটা ডেলিভারি ম্যান প্রতিদিন তাকে খাবার দিয়ে যায়, কিন্তু সে কখনো অর্ডারই করে না। খাবারটা কে অর্ডার করেছে তার ডেলিভারি ম্যানকে জিজ্ঞাসা করা হলে ডেলিভারি ম্যান কোনো উত্তর দিতে পারে না। আর অন্যদিকে আমরা ফ্যানেলাকে দেখতে পাই। ছেলেপক্ষ তাকে দেখতে এসেছে। এখন বিয়ে করে ফেললে জার্মান গিয়ে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে না সে। কিন্তু কে শোনে কার কথা? তার বাবা মরিয়া হয়ে আছে তাকে বিয়ে করানোর জন্য। ফ্যানিলা চা নিয়ে ছেলের সামনে গেলে প্রথম দেখাতেই ছেলেটা তাকে পছন্দ করে ফেলে। এরপর তাদেরকে আলাদা একটা ঘরে নিজেদের মতো কথা বলতে দিলে ফ্যানিলা তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে বিয়ে করতে চায় না। কিন্তু ছেলেটা তো পুরাই ফ্যানিলার ওপর লাড্ডু হয়ে আছে, এমনকি তার কন্ডিশনও মেনে নেবে। তাই কোনো কিছুতে লাভ হচ্ছে না দেখে ফ্যানিলা তাকে বলতে শুরু করে, যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে বিয়ের প্রথম রাতে আমি তোমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো। যেটা শুনে তোর ছেলে কিছুটা ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে আসে। ভাই, জীবন আগে, বেঁচে থাকলে অনেক বিয়ে করা যাবে। ছেলের চেহারা দেখে তো মনে হচ্ছিল সে বিয়েতে না করে দেবে। কিন্তু ভ্যানিলার বাবার সামনে গিয়ে হুট করে বলে ফেলে যে আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি ওকেই বিয়ে করতে চাই, আর যৌতুক হিসেবে 1 পয়সাও নেব না। ভ্যানিলার বাবা এই ছেলেটার সঙ্গে তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার বড় 2 বোনের বিয়ে দিতে গিয়ে তাকে অনেক খরচা করতে হয়েছে। এখন তার বিয়েতে যৌতুক দেওয়ার মতো কোনো টাকাই আর অবশিষ্ট ছিল না। এখন ছেলে যেহেতু নিজে থেকে কোনো টাকার দাবি করেনি, তাই এই ছেলেটার সাথেই বিয়ে দেওয়া ভালো হবে। কিন্তু ভ্যানিলা এই সিদ্ধান্ত কিছুতেই মানতে পারবে না। এটা কিভাবে হয় যে
কোনো ছেলে যদি এসে বলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, কিন্তু আমি যৌতুক নেব না, আমরা কি আমাদের মেয়েকে তার সাথে বিয়ে করিয়ে দেব? ওই হনুমানের মতো চেহারা ছেলের সাথে আমি আমার নাতনির বিয়ে দেব না। আর ভ্যানিলাও তার দাদির সাথে সায় দিয়ে বলে, আমি বিয়ে করতে চাই না, আমি জার্মানি গিয়ে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। তার বাবা বলে, আগে তুই কলেজের এক্সাম পাশ করে নে। ভ্যানিলা বিগত 2 বছর ধরে ফাইনাল এক্সামে ফেল করে কলেজেই পড়ে আছে, আর আজ তার তৃতীয়বারের এক্সামের রেজাল্ট দেবে। তাই তখন তার বাবা বলে, যদি তুই পাশ করতে পারিস তাহলে আমি তোর বিয়ে করাবো না, আর যদি ফেল করিস তাহলে আমার পছন্দের ছেলেকেই তোকে বিয়ে করতে হবে। এভাবে শিওর হয়ে বলার কারণ তিনি জানে কি হতে চলেছে, আর তাই হয়। কলেজে গিয়ে দেখতে পাই ভ্যানিলা এবারও ফেল করেছে। এদিকে আমরা দেখতে পাই সুরিয়া রেডি হয়ে তার অফিসের দিকেই যাচ্ছিল। তখন সেখানে তার এক বন্ধু কল করে বলে, একটা বড় সিঙ্গিং কম্পিটিশনে আয়োজন করা হচ্ছে, তুই চাইলে গান গাইতে পারিস সেখানে, খুবই ভালো অপরচুনিটি। সুরিয়া তখন তার প্রতি উত্তরে বলে, আমি গান ছেড়ে দিয়েছি, এবং কলটা কেটে দেয়। সেখান থেকে জানা যায় সুরিয়া একসময় গান গাইতো। প্রতিদিনের মতো আজকেও তার অফিসে যেতে অনেকটাই দেরি হয়ে যায়। আজ তার এক মিউজিক ডিরেক্টরের সাথে ইন্টারভিউ নেওয়ার কথা। সেই মিউজিক ডিরেক্টর অন্য ছোট ছোট আর্টিস্টদের মিউজিক চুরি করে নিজের নামে চালিয়ে দেয়। ইন্টারভিউ নেওয়া শুরু হলে সুরিয়া সেই ডিরেক্টরকে তার ছোটবেলার গল্প শোনাতে বলে। তখন ডিরেক্টর নানান ভুলভাল বানানো গল্প বলতে শুরু করে। এই যে জন্মের পর সব বাচ্চা কান্না করে, কিন্তু আমি করিনি। আমি ছোটবেলায় কান্নার বদলে সারেগামা প্র্যাকটিস করেছিলাম। মানে একবার ভাবেন যে চাপাবাজির লেভেলটা কোথায় আছে। ইন্টারভিউয়ের মধ্যে নানান জায়গায় সুরিয়া তাকে পোক করে বিভিন্ন কথা বলছিল। তাই সেসব নিতে না পেরে মিউজিক ডিরেক্টর রেগে সেখান থেকে চলে যায়। আর চলে যাওয়ার আগে চ্যানেলের মালিককেও অপমান করে যায়। আর এদিকে আমরা দেখতে পাই পরীক্ষায় ফেল করার পর ভ্যানিলা তার বাবার কথাগুলোই মনে করছিল। তাকে হয়তো এখন সবকিছু মেনে বিয়ে করেই নিতে হবে। তো এইসব চিন্তায় এতটাই ডুবে ছিল সে যে শহরে নেটওয়ার্ক সমস্যা, আকাশের রং বদলে যাওয়া, এসব ব্যাপারে তার কোনো খেয়ালই ছিল না। আর অপরদিকে সুরিয়ার ওপর চ্যানেলের মালিক এতটাই রেগেছিল যে তার ডেস্কে ডেকে এনে কথা শোনাতে শুরু করে। তিনি সুরিয়ার বাবার বন্ধু হওয়ার কারণে সুরিয়ার এত অনিয়ম মেনে নিচ্ছিল। আজকে সে সমস্ত দায় সুরিয়ার ওপর দিয়ে বলে, তোমার কি প্রয়োজন ছিল এত বড় একজন মিউজিক ডিরেক্টরকে খোঁচা দিয়ে কথা বলার? এরপর তিনি সুরিয়াকে চাকরি থেকে বের করে দিয়ে বলে, তোমাকে আর এখানে রাখা আমার পক্ষে সম্ভব নয়। তুমি ছোটবেলা থেকেই কাণ্ডজ্ঞানহীন ছিলে, সারাদিন গান নিয়ে পড়ে থাকতে। আর তোমার বাবা তোমাকে নিয়ে তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতেই মারা গেছেন। সে কথাটা সুরিয়াকে একদম নাড়িয়ে দেয়। সত্যিই কি তার জন্য তার বাবা মারা গেছে? তাহলে কি সে তার বাবার খুনি? এই কথা ভাবতে ভাবতেই সে নিজের প্রতি এক ধরনের ঘৃণার জন্ম দেয়। আর নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র এই একটা কারণে নয়। গত অনেক বছর ধরেই সে নিজের ভেতরে ডিপ্রেসড ছিল। বাইরে বাইরে যতই ভালো দেখাক, কিন্তু নিজের প্রতি নিজের যে ঘৃণাটা, এটা শুরু থেকেই তার মধ্যে ছিল। এগুলো ভাবতে ভাবতেই সে অফিসের ছাদে চলে যায়। এদিকে ভ্যানিলা ওই ছেলেটার সাথে বিয়ে করে নিজের স্বপ্নগুলোকে শেষ করে এভাবে বেঁচে থাকতে চায় না। তাই সেও নিজেকে শেষ করে ফেলতে চায়। সুরিয়া লাফ দিতেই যাবে, এর আগে সে চিন্তা করে তার মৃত্যুতে যদি কেউ ফেঁসে যায়, সেজন্য সে নিজের নাম্বারে একটা মেসেজ করে রাখে, আমার মৃত্যুতে অন্য কেউ দায়ী নয়। সেই মেসেজটা তার নিজের ফোনে আসার কথা ছিল, কিন্তু সেটা তার ফোনে না গিয়ে চলে যায় ভ্যানিলার মোবাইলে। আর এদিকে ভ্যানিলা লাফ দিতে অবাক হয়ে যায়, একই নম্বর থেকে কিভাবে তার মোবাইলে মেসেজ আসছে। সুরিয়ার একই দশা, সে তো নিজের নম্বরে মেসেজ করেছে, নাম্বারটা একই, এখানে আলাদা কিছু নেই। এরই মধ্যে তাদের মাঝখানে ঝামেলাও লেগে যায়। কিছুক্ষণ পর ভ্যানিলার বাবা তাকে কল করে এবং বলে তার দাদি নাকি খুবই অসুস্থ হয়ে পড়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেটা শুনতেই সে সোজা হাসপাতালে চলে যায়। আর এদিকে সুরিয়া ছাদে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে যে তার নাম দিয়ে একটা মেয়ে কিভাবে তাকে মেসেজ করছে। কিছুক্ষণ পর তাকে খুঁজতে খুঁজতে সিকিউরিটি গার্ড আর তার বন্ধু ছাদে এসে পৌঁছায় এবং তাকে সেখান থেকে নিচে নামিয়ে নিয়ে যায়। নামতে নামতে সে তার সেই কলিগকে সমস্ত ঘটনা খুলে বলে। এসব শুনে সে তার মোবাইলটা নিয়ে ভ্যানিলাকে মেসেজ দেয়, আমরা কি ডেটে যেতে পারি?
এরপর সুরিয়া সারাক্ষণ মেসেজের রিপ্লাইয়ের অপেক্ষায় বসে থাকে। ভ্যানিলা হাসপাতালে ব্যস্ত থাকায় মেসেজ দেখার সুযোগ পায় না। এরপর একটা দিন পেরিয়ে যায়। ভ্যানিলার দাদিকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। এদিকে সুরিয়া এখনও এটা নিয়ে চিন্তিত যে একই নম্বর থেকে কিভাবে ভ্যানিলা তার সাথে কথা বলল। একটু পর তার বন্ধু এসে তাকে অফিসের প্রজেক্ট মিটিংয়ে নিয়ে যায়। এখানে সুরিয়ার চ্যানেলের মালিকের কাছে ক্ষমা চেয়ে বলে, আমার সেদিন ভুল হয়েছে। এরপর তারাও সেই মিটিং অ্যাটেন্ড করে। সেই সময় ভ্যানিলা ছাদে বসে তার ফোন চালাচ্ছিল। তখন সুরিয়ার বন্ধুর পাঠানো সেই মেসেজ দেখে তার মাথায় যেন রক্ত উঠে যায়। সে উল্টাপাল্টা রিপ্লাই দিতে শুরু করে, তোর এত বড় সাহস, এটার জন্য জিজ্ঞাসা করিস কে তুই? তোর সাথে তো পরিচয় হয়নি এখনো। সুরিয়া তখন তার মেসেজে রিপ্লাই দেওয়ার জন্য মিটিং থেকে বেরিয়ে আসে এবং তাকে বলে ওই মেসেজটা আমি দেইনি, আমার বন্ধু দিয়েছিল। কিন্তু ভ্যানিলা তার কোনো কথাই বিশ্বাস করে না। সে বলে, আচ্ছা, যদি আমি ডেটের জন্য রাজি হয়ে যেতাম তাহলে তো ঠিকই বলতে আমি মেসেজটা দিয়েছিলাম, সব বুঝি। সুরিয়া তাকে যতই বোঝানোর চেষ্টা করছিল ব্যাপারটা ততই খারাপের দিকেই যাচ্ছিল। তাই সে মেসেজ করাই বন্ধ করে দেয়। সে তখন চ্যানেলে একজন লোককে ইন্টারভিউ দিতে দেখতে পায়। সেখানে সেই লোকটা বলছে যে বায়ুমণ্ডলে কিছু রেডিয়েশনের জন্য আমাদের সিগন্যাল এলোমেলো হচ্ছে। সে কথা শুনে সুরিয়া তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, এরকম হলে কি একই নম্বর থেকে দুজন কথা বলতে পারে? তখন সেই লোকটা জানায়, হতে পারে, কিন্তু এরকম চান্স তো খুব কম। তবে সেদিন রাতে ভ্যানিলার দাদি ছোট বাচ্চাদের সীতারামের কাহিনী শোনাচ্ছিল। ভ্যানিলা যদিও এসব কথা বিশ্বাস করতো না, কিন্তু তারপরেও সে দাদির সাথে বসে এসব গল্প শুনতে শুরু করে। গল্পের মধ্যে এক পর্যায়ে তার দাদি বলে, সীতা রামকে ছাড়া যখন থাকতে পারছিল না তখন সীতা সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে শেষ করে দেবে। সে সময় রাম এসে তাকে বাঁচায়। তখন করে সীতা নতুন করে বাঁচতে শুরু করে। এ ঘটনা শুনতে শুনতে ভ্যানিলার সুরিয়ার কথা মনে পড়ে যায়। সেও তো তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। তাই সে সুরিয়াকে ধন্যবাদ জানানোর জন্য সেদিন রাতে তাকে কল করে। সেখানে তারা দুজন প্রথমবারের মতো একে অপরের সাথে কলে কথা বলে। দুজনে দুজনকে সরিও বলে, কারণ একদিনে তারা একে অপরকে অনেক গালমন্দ করেছে। যেহেতু নিয়তি তাদেরকে আরেকটা বার বাঁচার সুযোগ দিয়েছে, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তাদের জীবনকে আরও একবার বাঁচার সুযোগ দেওয়া উচিত। কারণ আমরা মরে গেলে আমাদের কষ্ট শেষ হয় না, আমরা সেই কষ্টকে আরেকজনের কাছে পাস করে দিই। তাই বেঁচে থাকা অবস্থাতেই আমাদেরকে নিজেদের কষ্ট দূর করতে হবে। সেই সময় তাদের মধ্যে সেখানে অনেকক্ষণ কথা হয়। কী করে, কোথায় থাকে, সেখান থেকে কথা শুরু হয়। বলা যায় তাদের সম্পর্কটা ঝগড়া থেকে একটু ভালো দিকেই যাচ্ছিল। এরপর থেকে তারা গুড মর্নিং থেকে শুরু করে গুড নাইট পর্যন্ত কথা বলতে থাকে। ধীরে ধীরে তাদের সম্পর্কটা বন্ধুত্বের রূপ নেয়। তারা দুজনেই সিদ্ধান্ত নেয় যে তারা সবসময় কল এবং মেসেজে কথা বলবে, কখনো দেখা করবে না। পুরোনো দিনে যেভাবে চিঠির মাধ্যমে কথাবার্তা হতো, কেউ চাইলেও দেখা করতে পারতো না, ওই রকমই আর কি। সব ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন ভ্যানিলা কলেজে গিয়ে দেখতে পায় তাদের এক ক্লাসমেট কান্না করছে। কারণ জানতে চাইলে সেই ক্লাসমেট তাকে বলে সে বিগত 1 বছর ধরে একটা ছেলের সাথে অনলাইনে চ্যাটিং করে যাচ্ছিল, কিন্তু কিছুদিন আগে সেই ছেলেটা তাকে নানানভাবে ফুসলিয়ে 500 টাকা ধার নিয়েছিল। এরপর থেকে সেই ছেলেটা তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। সেটা শুনতে পেরেই ভ্যানিলা অনেকটা ভয় পেয়ে যায়, কারণ সেও তো সুরিয়াকে না দেখেই তার প্রতি ফ্রেন্ডশিপ করেছে। সুরিয়া যদি ওই ছেলেটার মতো তার সাথে এরকম কিছু করে, তাহলে সে সঙ্গে সঙ্গে সুরিয়াকে কল করে এবং তাকে বলে, ক্লক টাওয়ারের সামনে আসো, আমরা দেখা করব। তাই কথা মতো তারা দুজনে ক্লক টাওয়ারের সামনে একটা হলুদ বেঞ্চে গিয়ে বসে। কিন্তু অবাক করে দেওয়া বিষয় হলো, তারা কেউই একজন আরেকজনকে দেখতে পাচ্ছে না, কিন্তু কথা বলে যাচ্ছে। ভ্যানিলা ভাবে সুরিয়া হয়তো না এসেই তাকে মিথ্যা কথা বলছে। সুরিয়াও হয়তো সেই ছেলেগুলোর মতোই যারা মেয়েদের সাথে চিট করে বেড়ায়। সুরিয়াও একদিকে একই কথা ভাবছে যে ভ্যানিলা না এসে কেন তার সঙ্গে মিথ্যা কথা বলছে। এই বলতে বলতে তার এখানে মেঘের গর্জন শুরু হয়। এখন এর ভেতর কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামবে, কিন্তু ভ্যানিলা বলে, কই, এখানে তো কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই, আর আমি তো ক্লক টাওয়ারের সামনে আছি। তারা দুজনে কিছুই বুঝতে পারছিল না। তাদের মধ্যে বাড়ছিল কেবলমাত্র ভুল বোঝাবুঝি। তারই মধ্যে সেখানে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে সুরিয়া তার বাসায় চলে আসে, আর ভ্যানিলা আর অপেক্ষা না করে রেগে আগুন হয়ে সেখান থেকে চলে আসে।
বাসায় ফিরে সুরিয়া ভ্যানিলাকে বেশ কয়েকবার মেসেজ পাঠায়, কিন্তু ভ্যানিলা তো তার কোনো মেসেজেরই উত্তর দেয় না। কোনো অ্যান্সার না পেয়ে সুরিয়া তাকে কল করে এবং জিজ্ঞেস করে, যদি তুমি নাই আসবে তাহলে আমাকে কেন বললে দেখা করার জন্য? তুমি জানো আমি কতক্ষণ বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম? ভ্যানিলা তখন রেগে গিয়ে বলে, থামো আর বৃষ্টির অজুহাত দিও না, আজ বৃষ্টি হচ্ছে না, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। সুরিয়া এতে বলে, আচ্ছা টিভি অন করো, তাহলে তো দেখতে পাবে বৃষ্টিতে শহরের কি অবস্থা হয়েছে। সুরিয়ার কথায় ভ্যানিলা টিভি অন করে দেখতে পায় তেলেঙ্গানাতে স্টুডেন্টরা প্রোটেস্ট করছে আলাদা স্টেট করে দেওয়ার দাবিতে। কথা শুনে সুরিয়া অবাক হয়ে গিয়ে বলে, তেলেঙ্গানাকে তো আজ থেকে 5 বছর আগে আলাদা স্টেট ঘোষণা করা হয়েছে। 18ই ফেব্রুয়ারি 2014 সালে তেলেঙ্গানাকে আলাদা স্টেট করে দেওয়া হয়। তখন ভ্যানিলা জানায়, আজকে তো 14ই ফেব্রুয়ারি, 18 তারিখ হতে এখনও 4 দিন বাকি। ভ্যানিলার কথা শুনে সব সুরিয়ার মাথার উপর দিয়ে যাচ্ছিল। কি হচ্ছে সে বুঝে উঠতে পারছিল না। তখন সে তাকে আজকের ডেটটা বলতে বলে। ভ্যানিলা বলে 14ই ফেব্রুয়ারি 2014। যেটা শুনতেই সুরিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ আজকে তো 14ই ফেব্রুয়ারি 2019। এরপরে সে কম্পিউটারের সামনে বসে পড়ে আর টাইম ট্রাভেল সম্পর্কে নানান রিসার্চ করতে থাকে। এরই মধ্যে সে একজন ফিলোসফারের সাথে দেখা করে। তিনি মনে করেন টাইম ট্রাভেল সম্ভব। এর আগে অনেক প্রমাণ পাওয়া গেছে ভবিষ্যৎ থেকে অতীতের নানাভাবে যোগাযোগ স্পন্দন করে, কিন্তু বিজ্ঞানীরা এর পেছনে কোনো লজিক খুঁজে পায়নি বলে এটিকে স্বীকৃতি দেওয়া হয়নি। এরপর দিন সে তার বন্ধুর সাথে দেখা কারণ অতীত পরিবর্তনের কারণে ভবিষ্যৎ পরিবর্তন হয়ে গিয়েছে। এরপর থেকে তারা দুজনেই এটা অনুভব করতে শুরু করে যে তারা একই জায়গায় আছে। বাড়িতে ফিরে এসে তার দাদিকে বিগত কয়েকদিনে ঘটে যাওয়া সে সবকিছু খুলে বলে। তখন তার দাদি জানায় যে এরকম হওয়া যে সম্ভব সেটা সে পুরাণে পড়েছে, চাইলেই সে এখন সুরিয়ার সাথে দেখা করতে পারে। ভ্যানিলা তখন অনেক এক্সাইটেড হয়ে বলে, কিভাবে? তখন তার দাদি বলে, 2014 সালে, মানে এখন সুরিয়া কোথাও না কোথাও বসবাস করছে। তুই সুরিয়াকে জিজ্ঞাসা কর 2014 সালে ও কোথায় থাকতো, সেখানে গেলেই তো তুই সুরিয়াকে দেখতে পাবি। তাই সে সেদিন সুরিয়ার থেকে 2014 সালের ঠিকানা নিয়ে সে ঠিকানায় চলে যায়। সুরিয়ার বলা সেই কালো গেটওয়ালা বাড়িটাকেও খুঁজে পায়, কিন্তু সে সময় গেটে তালা ঝুলানো ছিল। হয়তো সেদিন সুরিয়া এবং ভ্যানিলা ব্রেঞ্চে আই লাভ ইউ লিখে তার প্রতি অনুভব প্রকাশ করে। তখন সুরিয়া তাকে জানায় তার প্রতি তার কোনো ফিলিংস নেই। আজ থেকে 5 বছর আগে সে একটা মেয়েকে প্রপোজ করেছিল, কিন্তু সেই মেয়েটা তাকে রিজেক্ট করে দেয়। কিন্তু আজও সে সেই মেয়েকে ভালোবাসে। তখন ভ্যানিলা কলটা কেটে দেয় এবং কান্নায় ভেঙে পড়ে, কারণ ভ্যানিলার ফিলিংসটা একদম ট্রু ছিল। আর ঠিক সেই সময় একটা ছেলে একটা গোলাপ দিয়ে তাকে প্রপোজ করে। তখন ভ্যানিলা উঠে দাঁড়িয়ে এক থাপ্পড় লাগিয়ে বলে, আমি একটা ছেলের জন্য কান্না করছি আর তুই আমাকে প্রপোজ করছিস? এই বলে সে সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই তার মানে একটু আগে সুরিয়া ভ্যানিলাকে যে মেয়েটার কথা বলল, যে তাকে রিজেক্ট করে দিয়েছিল, সেটা আর কেউই না, সেটা ভ্যানিলা নিজেই ছিল। সেখান থেকে ফিরে ভ্যানিলা মন খারাপ করে বসেছিল। সে সময় তার দাদির সাথে অনেক আগে থেকেই ফ্রি, তাই তারা একসাথে খেতে শুরু করে। সে সময় সুরিয়া তাকে কল করে। ভ্যানিলা কলটা রিসিভ করে বলতে শুরু করে, তুমি একটা মেয়ের জন্য আমাকে কষ্ট দিতে পারো না। কে ওই মেয়েটা? কিভাবে ওর সাথে তোমার দেখা হয়েছিল? শুরুতে সুরিয়া তো বলতে চাইছিল না, কিন্তু ভ্যানিলার জোড়াজড়িতে পরবর্তীতে রাজি হয়। সে সময় সুরিয়া সারাটা দিন গান নিয়ে পড়ে থাকতো আর বড় একজন মিউজিশিয়ান হতে চাইতো সে। আর ছোটোখাটো বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে এতে তার বাবা খুবই কষ্ট পায়। মন ভালো করার জন্য একটু বাইরে থেকে হেঁটে আসতে চায় সে, কিন্তু ফেরেন এক লাশ হয়ে। কয়েকটা ছিনতাইকারী তার ওপর হামলা করে তাকে মেরে ফেলেছিল। এই ঘটনা শুনে ভ্যানিলা আর বেশি কিছু বলে না, শুধু এতটুকুই বলে যে তুমি অনেক ভালো। ওই মেয়েটার ভাগ্য খারাপ যে তোমাকে রিজেক্ট করেছে। কিন্তু এখনও তারা বুঝতে পারেনি যে সেই জোড়াটা আর অন্য কেউই নয়, তারা দুজনেই ছিল। এর পরের দিন দেখা যায় যেই ছেলেটা তাকে দেখতে এসেছিল সে আবারও এসেছে। ভ্যানিলা তার বাবাকে কথা দিয়েছিল সে পরীক্ষায় পাশ না করলে বিয়ে করে নিবে, সেজন্য আজকে তারা বিয়ের ডেট ঠিক করার জন্য এসেছে। কিন্তু ভ্যানিলা ওই ছেলেটাকে একদমই দেখতে পারতো না, বিয়ে আটকানোর জন্য সে। আর এদিকে ভবিষ্যতের সুরিয়া তার সেই নাম্বারে কল করেই যাচ্ছে। ভ্যানিলা তার সিমকে আবার তোলার জন্য কাস্টমার কেয়ারে গেলে কাস্টমার কেয়ার থেকে জানানো হয় এই সিমটা অন্য কারো নামে রেজিস্ট্রেশন করা, কিন্তু এই সিমটা তো ভ্যানিলার নিজের নাম্বারে রেজিস্ট্রেশন থাকার কথা, তাই সে সেদিন পুরনো সিমটা তুলতে পারে না।
তাই সে আরেকটা নতুন সিম তুলে নেয়। আর মূলত এটাই সেই কারণ। এই সিমটা যার নামে রেজিস্ট্রেশন করা ছিল সুরিয়ার বাবার নামে, আর সুরিয়ার বাবার সেই সিমটা পরবর্তীতে সুরিয়া নিজে চালাতে শুরু করে, যার কারণে টাইম ট্রাভেলে দুজনের সিম একই দেখা যাচ্ছিল। আর সেই সময়তে ভ্যানিলা এখন ছুটে বেড়াচ্ছে সুরিয়ার পেছনে তার বাবার মৃত্যুর আসল সত্যটা বলার জন্য। সুরিয়া মনে করত তার বাবা মারা গিয়েছিল তার ভুলের কারণে, যার কারণে সে নিজেকে দায়ী মনে করত। কিন্তু সে তো জানে না তার বাবা একটা মেয়েকে বাঁচাতে গিয়ে নিজের এই অবস্থা করেছে। অবশ্য সুরিয়ার কাছে ভ্যানিলার পরিচয় অস্পষ্ট ছিল, কিন্তু ভ্যানিলার কাছে তখন সুরিয়ার পরিচয়টা একদম প্রকাশিত। তবে নিয়তির পরিহাসে তারা কখনো আর দেখা করতে পারছিল না। প্রতিটা বার কোনো না কোনো সমস্যা আচমকাই হাজির হয়ে যায় তাদের সামনে, তাই তাদের আর দেখা হয় না। কিন্তু ভ্যানিলা তার চেষ্টায় কোনো কমতি রাখছিল না, বারবার চেষ্টা করে যাচ্ছিল সে। এরই মধ্যে একদিন সে লক্ষ্য করে সুরিয়াদের বাড়িতে তালা ঝোলানো। আশেপাশে থেকে জিজ্ঞাসা করে সে জানতে পারে সুরিয়া একবারের জন্য কাশি চলে গেছে আর কখনো ফিরবে না। যেটা শুনতে পেরে সে অনেক হতাশ হয়ে পড়ে। বাড়িতে ফিরলে তার দাদি তার মন খারাপের কারণ জিজ্ঞেস করে। তখন ভ্যানিলা বলে, আর 2 দিনের মধ্যে আমি জার্মান চলে যাব। এতদিনের এত চেষ্টার পরেও আমি সুরিয়ার সাথে দেখা করতে পারিনি, তাকে সত্যটা জানাতে পারিনি। দাদি তখন তাকে শক্ত হতে বলে, আর এটাও বলে যে তোদের ভাগ্যে দেখা হওয়াটা লেখা নেই। যদি থাকতো তাহলে 2019 সালে সুরিয়ার সাথে তুই থাকতি। তোদের হয়তো কখনো দেখাই হবে না। সুরিয়ার বাবা মারা যাবে জেনেও তুই তাকে বাঁচাতে পারিসনি। ভবিষ্যৎ জেনে বর্তমান কখনো পরিবর্তন করা যায় না। এরপর সেই সত্য মেনে নিয়ে ভ্যানিলা জার্মানি চলে যায়। আর এদিকে জীবন যেহেতু সুরিয়াকে আরও একটা সুযোগ দিয়েছে, তাই সে আবারও তার সিঙ্গিং শুরু করে এবং একটা ছোটোখাটো ব্র্যান্ড ওপেন করে। আজ সে একটা কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। এখানে একটা মেয়ে এসে তাকে জানায় সে জানতে পেরেছে যে ভ্যানিলা এবং তার মোবাইল নাম্বার এক কেন। কোনো একটা সময় ভ্যানিলা ওই সিমটা ব্যবহার করা বন্ধ করে দেয়, আর সিম কোম্পানি পরবর্তীতে সিমটা আবার নতুন করে বিক্রি করতে শুরু করে। এভাবে হয়তো সিমটা তার কাছে এসে পৌঁছেছে। ভ্যানিলা তখন জার্মানি যাওয়ার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অতীতে সুরিয়া তখন বাইকে করে তার পেছনে যায়। এক সময় ট্রাফিকের কারণে তার গাড়ি থামলে সুরিয়া বাইক থেকে নেমে দৌড়ে ভ্যানিলার কাছে যেতে নেয়। কিন্তু সেই সময় একটা ট্রাক প্রচণ্ড গতিতে এসে ভ্যানিলার গাড়িতে আঘাত করে। গাড়িতে থাকা সবাই সে সময় স্পটেড হয়ে পড়ে, সাথে সাথে ভ্যানিলাও মারা যায়। এই স্বপ্নটার কথা মনে আছে? গল্পের শুরুতেই সুরিয়া এই স্বপ্নটা দেখে ঘুম ভেঙে উঠেছিল। অ্যাক্সিডেন্টের পর সেখানে অনেক মানুষের ভিড় জমে যায়। এত মানুষের ভিড়ে কখন যে তার হাত থেকে মোবাইলটাও পড়ে ভেঙে যায় সেটা সুরিয়া বুঝতেও পারে না। বর্তমানে সুরিয়াও বুঝতে পারে ভ্যানিলাকে আর বাঁচানো সম্ভব হয়নি, তার সমস্ত চেষ্টা ব্যর্থ। এরপর সে সেখান থেকে ক্লক টাওয়ারের সেই হলুদ ব্রেঞ্চে গিয়ে বসে পড়ে আর ভ্যানিলার কথা স্মরণ করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে দমকা বাতাস শুরু হয়ে যায়। প্রকৃতি যেন এক অদ্ভুত রূপ নিচ্ছিল। তখন সুরিয়া পেছনে ঘুরে দেখতে পায় ভ্যানিলা দাঁড়িয়ে আছে। আর একটুও সময় নষ্ট না করে তারা একে অপরকে জড়িয়ে ধরে। দাঁড়ান, একটু অদ্ভুত লাগতে পারে বিষয়টা। একটু আগেই তো আমরা দেখলাম ভ্যানিলা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাহলে ভ্যানিলা কিভাবে এখনো বেঁচে আছে? ওয়েট, সেদিন যখন তারা ট্রাফিকে দাঁড়িয়েছিল তখন ভ্যানিলা রাস্তার ওপারে সুরিয়ার বন্ধুকে দেখতে পেয়ে তার সাথে কথা বলার জন্য গাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু তার সাথে কথা বলতে পারে না। আর এদিকে সেই সময় ট্রাকটা গাড়িটাকে আঘাত করে আর সেখানে ভ্যানিলা বেঁচে গিয়েছিল। এরপর যদিও ভ্যানিলা সুরিয়াকে খুঁজে পেয়েছিল, কিন্তু কখনো তার সামনে আসেনি, দূর থেকে তার কাছাকাছি ছিল। সেদিন এই ক্লক টাওয়ারে যখন বৃষ্টিতে ভিজে সুরিয়া তার জন্য কিন্তু সে তার সামনে আসেনি। তাছাড়া প্রতিদিন যে তার বাসায় ডেলিভারি ম্যান নাস্তা দিয়ে যেত সেটা ভ্যানিলারই অর্ডার করা ছিল। এমনকি আজকের সিঙ্গিং কম্পিটিশনেও সে ভিড়ের মধ্যে ছিল। এত কিছুর পরেও ভ্যানিলা তার জন্য 5টা বছর অপেক্ষা করেছে, কারণ সে কোনোভাবে বোঝাতে পারত না বিষয়টা। আর অতীতকে যদি সে পরিবর্তন করত তাহলে ভবিষ্যতে ঝামেলা হতোই। অবশেষে তাদের এই দীর্ঘ অপেক্ষা শেষ হয়ে দুজন একে অপরকে জড়িয়ে নেয়। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়। আজকের গল্পটা একটু ভিন্ন ধরনের, ভাবলাম আপনাদের সামনে তুলে ধরি। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর স্ক্রিনে ভেসে ওঠা এই ভিডিওটা চাইলে আপনারা দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।